বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে এই অনলাইন ক্লাসটি দেখছো, সবাইকে শুরুতেই আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকের এই ক্লাসটি হচ্ছে মূলত এই যারা নবম শ্রেণীতে তোমরা পড়ো তাদের জন্য। তো আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারের যে কোশ্চেন নাম্বার 4 থাকে, কোশ্চেন নাম্বার 4, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বস। তোমরা জানো যে তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারে এই কোশ্চেন নাম্বার 4-এ রাইট ফর্ম অফ ভার্বস আসে 5 মার্কের। তো তাই আজকে আমি এই বিষয়টি নিয়ে তোমাদের আলোচনা করব। তো তাহলে আমরা শুরু করি। তো দেখো, এখানে আমি লিখে রেখেছি যে রাইট ফর্মস অফ ভার্ব, হ্যাঁ, মানে হচ্ছে ভার্বের সঠিক রূপ বা ধরন। হ্যাঁ, রাইট মানে হচ্ছে সঠিক, ফর্মস মানে হচ্ছে রূপ বা ধরন বা প্রকার, অফ ভার্ব মানে হচ্ছে ভার্বের। তোমরা জানো যে ভার্ব একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ভার্বের সঠিক রূপ লিখতে হবে। হ্যাঁ, ভার্বের সঠিক রূপ লিখতে হবে, ঠিক আছে? তো তাহলে ভার্বের সঠিক রূপ লেখার অনেক নিয়ম রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, অনেক নিয়ম রয়েছে। তো এর মধ্যে আজকে আমরা কয়েকটা নিয়ম নিয়ে আলোচনা করব। তো তাহলে শুরুতেই যে নিয়মটা তোমরা দেখো একটু এখানে, যে 1 নম্বর নিয়মটা এখানে কি রয়েছে দেখো, যে বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার হয়, হ্যাঁ, সিঙ্গুলার হয়, এবং মেইন ভার্বটি যদি প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে উক্ত মেইন ভার্ব এর সঙ্গে এস অথবা এস/ইএস যুক্ত করতে হবে। তাহলে আরেকবার পড়ে নিই নিয়মটা। দেখো, এখানে লেখা রয়েছে যে বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার, এখানে নাম্বার কথাটা আমি লিখিনি, হ্যাঁ, সিঙ্গুলার নাম্বার কথাটা লিখতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাঁ, সিঙ্গুলার নাম্বার, তাহলে দেখো, এই বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হ্যাঁ, এবং মেইন ভার্বটি যদি প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে উক্ত যে মেইন ভার্ব রয়েছে, মেইন ভার্বের সঙ্গে এস/ইএস যুক্ত করতে হবে। দেখো, আমি এক্সাম্পল দিয়ে রেখেছি এখানে। তো এক্সাম্পলটা, প্রথম এক্সাম্পল দিয়েছি এখানে, যে মিনা গোজ টু স্কুল, মানে হচ্ছে মিনা স্কুলে যায়, মানে বিদ্যালয়ে যায়। তো তাহলে এখানে দেখো যে মেইন ভার্বটা রয়েছে এখানে, সেটা হচ্ছে গো। হ্যাঁ, এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব। তাহলে এই ভার্বটা, মেইন ভার্বটা হচ্ছে গো। তো এখানে এই ভার্বটা শেষে কি রয়েছে, এই ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এই ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, গো ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তো এর শেষে আবার কি রয়েছে, ও রয়েছে। তাহলে নিয়ম হচ্ছে যে যেসব ভার্বের শেষে ও থাকবে, তার শেষে ইএস যুক্ত করতে হবে। তাহলে এই জন্য হয়েছে গোজ। তাহলে মিনা গোজ টু স্কুল, মানে হচ্ছে মিনা বিদ্যালয়ে যায়। তারপরে পরের সেন্টেন্সটা দেখো, হি ফ্লাইস এ কাইট, মানে সে একটি ঘুড়ি ওড়ায়। তো তাহলে এখানে এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এই পরেরটা হচ্ছে অবজেক্ট। তো এখানে যে এই ফ্লাই যে ভার্বটা রয়েছে, ফ্লাই, হ্যাঁ, এর সঙ্গে ইয়ের যুক্ত হয়েছে। তাহলে ফ্লাই বানানটা ছিল কি, যে FLY, ফ্লাই মানে ওড়ানো। তো এখানে এই যে ওয়াই ছিল, সেই ওয়াইটাকে আইয়ে রূপান্তরিত করা হয়েছে। অর্থাৎ যেসব ভার্বের শেষে ওয়াই থাকবে, নিয়ম হচ্ছে যে সেই ভার্বের সঙ্গে ইয়ের যুক্ত হবে, কিন্তু তার আগে এই শেষের ওয়াই যে লেটারটা রয়েছে, এটাকে আইয়ে কি করতে হবে, রূপান্তরিত করতে হবে। বুঝতে পারছো? এটাই। তো তারপরে এখানে দেখো লেখা রয়েছে যে বিশেষ দ্রষ্টব্য, হ্যাঁ, বিশেষ দ্রষ্টব্য, যেসব ভার্ব এর শেষে ও, তারপরে CH, তারপর হচ্ছে SH, SS, এক্স, হ্যাঁ, থাকে,
সেই সমস্ত ভার্ব এর সাথে ইএস যুক্ত করতে হবে। যেমন এখানে আমি লিখেছি দেখো, যেমন গো গোস, অর্থাৎ গো শেষে এই গো ভার্বটা শেষে ও রয়েছে, এই জন্য এখানে কি হয়েছে, ইএস হয়েছে। তারপরে এখানে ক্যাচ, ক্যাচ ভার্ব, ক্যাচ মানে ধরা, তো ক্যাচ ভার্বটা শেষে সিএস রয়েছে, এই জন্য এর শেষে কি হয়েছে, ইএস যুক্ত হয়েছে। তারপরে দেখো ফিনিশ, ফিনিশ ভার্বটা শেষে এসএইচ রয়েছে, এই জন্য এর শেষে কি যুক্ত হয়েছে, ইএস যুক্ত হয়েছে। তারপরে পাস, হ্যাঁ পাস, এই ওয়ার্ডটা শেষে, এই ভার্বটা শেষে ডাবল এস রয়েছে, এই জন্য এর শেষে ইএস যুক্ত হয়েছে। তারপরে ফিক্স, হ্যাঁ এই ফিক্স এই ভার্বটার মানে শেষে কি রয়েছে, এক্স রয়েছে, হ্যাঁ তাহলে এই এক্স থাকার কারণে এই ভার্বটার সাথে ইএস যুক্ত হয়েছে। ঠিক আছে, তো তাহলে অবশ্যই তো আমি মনে করি তোমরা এই 1 নম্বর নিয়মটা বুঝতে পারছো, হ্যাঁ যে এভাবে যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং মেইন ভার্বটি যদি প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে অবশ্যই ওই মেইন ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত করতে হবে। তাহলে কোন ভার্বের সঙ্গে এস যুক্ত হবে, কোন ভার্বের সঙ্গে ইএস যুক্ত হবে, সেটা তোমরা বুঝতে পারছো। তাহলে এই যেসব ভার্বের শেষে এগুলো থাকবে, ও সিএস এসএস ডাবল এস এক্স এগুলো থাকবে, তার শেষেই শুধু কি হবে, ইএস যুক্ত হবে। আর বাকি যে ভার্বগুলো রয়েছে সেই বাকি ভার্বগুলোর শেষে এস যুক্ত হবে। আর যে ভার্বের শেষে ওয়াই থাকবে, ওই ভার্বের সাথে ইএস যুক্ত করতে হবে, তার আগে ওয়াইটাকে আই এ রূপান্তরিত করতে হবে। হ্যাঁ, তো আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো এবার আমরা 2 নম্বর নিয়মটা দেখব। আচ্ছা, এবার তোমরা 2 নম্বর নিয়মটা দেখো, 2 নম্বর নিয়মটা দেখো। তো 2 নম্বর নিয়মটা আমি লিখেছি যে যদি কোনো সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, ইভার, তারপর হচ্ছে ইয়েট, অলরেডি, রিসেন্টলি, লেটলি ইত্যাদি থাকে, তাহলে উক্ত সেন্টেন্সটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। ঠিক আছে, তাহলে যদি কোনো সেন্টেন্সে এরকম জাস্ট থাকে অথবা জাস্ট নাও, মানে এগুলোর যে কোনো একটা যদি তোমরা মানে পাও, যেমন জাস্ট যদি থাকে জাস্ট, অথবা জাস্ট নাও, অথবা ইভার, অথবা ইয়েট, হ্যাঁ এগুলোর যে কোনো একটা যদি থাকে, হ্যাঁ তাহলে তাহলে এটা তাহলে সেই সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তোমাদেরকে লিখতে হবে। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স তোমরা জানো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে হ্যাভ স্ল্যাশ হ্যাজ, তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তো তাহলে এখানে আমরা এই এক্সাম্পল একটু দেখি, দেখো এখানে। তো প্রথম যে এক্সাম্পলটা এখানে লেখা আছে সেটা হচ্ছে যে আই হ্যাভ অলরেডি রিসিভ ইয়োর লেটার। হ্যাঁ, আই হ্যাভ অলরেডি রিসিভ ইয়োর লেটার। হ্যাঁ, মানে আমি ইতোমধ্যে তোমার চিঠি পেয়েছি, অলরেডি মানে হচ্ছে ইতোমধ্যে। তো তাহলে এখানে যে রিসিভ যে ভার্বটা রয়েছে, এই ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, রিসিভ যে ভার্বটা রয়েছে এই ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, তো এখন এই ভার্বটাকে করতে হবে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। কেন পাস্ট পার্টিসিপেল ফর্ম করতে হবে, তার কারণটা হচ্ছে যে এখানে সামনে এই অক্সিলারি ভার্ব কি রয়েছে, হ্যাভ রয়েছে, সাহায্যকারী ভার্ব হ্যাভ রয়েছে, এই জন্য এটাকে করতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তাহলেই হয়ে যাবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কেন এটাকে পাস্ট পার্টিসিপল করতে হবে, অর্থাৎ কেন এটা এটাকে মানে হচ্ছে যে কেন এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে, তার কারণটা হচ্ছে এই সেন্টেন্সটার মধ্যে অলরেডি রয়েছে। ঠিক আছে, এখানে আমি লিখে রেখেছি যে যদি কোনো সেন্টেন্সে এগুলোর যে কোনো একটা থাকে, তার মানে অলরেডিও যদি থাকে, হ্যাঁ তাহলে ওই বাক্যটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখলে অবশ্যই মেইন ভার্বটাকে পাস্ট পার্টিসিপল করতে হবে, সামনেই যেখানে হ্যাভ রয়েছে। হ্যাঁ, তাহলে এখানে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে। তাহলে এই ভার্বটাকে যদি তোমরা পাস্ট পার্টিসিপলে রূপান্তরিত করতে চাও, তাহলে তোমাদেরকে কি করতে হবে, ইডি যুক্ত করে মানে পাস্ট পার্টিসিপল করতে হবে। কিন্তু এখানে দেখো ই আগে থেকেই রয়েছে, এই জন্য আর নতুন করে ই নিয়ে আসার প্রয়োজন নেই, শুধু ডি যুক্ত করে দিলেই ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। বুঝতে পারছো, এটাই। তাহলে আই হ্যাভ অলরেডি রিসিভড ইয়োর লেটার, মানে আমি ইতিমধ্যেই তোমার পত্র পেয়েছি। তো তাহলে এটা এভাবে লিখতে হবে। আচ্ছা, তো আমরা এবার পরের নিয়মটা দেখি। দেখো পরের ইয়াটি এক্সাম্পলটি,
তো এখানে পরের এক্সাম্পলটি হচ্ছে যে হ্যাভ ইউ ইভার বি টু কক্সবাজার, অর্থাৎ তুমি কি কখনো কক্সবাজার মানে গিয়েছো? হ্যাভ ইউ ইভার বি টু কক্সবাজার, তাহলে এখানে রয়েছে বি। হ্যাঁ, এখানে ব্র্যাকেটের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কি রয়েছে, বি রয়েছে। তাহলে এরকমভাবে যদি কোনো সেন্টেন্সে এরকম ইভার থাকে, দেখো সেন্টেন্সটার মধ্যে ইভার রয়েছে, হ্যাঁ ইভার, ঠিক আছে। তাহলে যদি কোনো সেন্টেন্সে ইভার থাকে তাহলে সেই সেন্টেন্সটিকেও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। এখানে এই যে ইভার এর কথাটাও রয়েছে এখানে, দেখো ইভার। হ্যাঁ, যদি কোনো সেন্টেন্সে ইভার থাকে তাহলে সে বাক্যটিকেও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, অর্থাৎ এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। তাহলে হ্যাভ ইউ ইভার বি টু কক্সবাজার, তাহলে উত্তর হবে এখানে বির পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে বির পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। বুঝতে পারছো? বির পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। আর তোমরা জানো যে বি মানে হচ্ছে কিন্তু বি মানে হচ্ছে কি বি ভার্ব। হ্যাঁ, বি মানে হচ্ছে বি ভার্ব। বি ভার্ব কয়টি? বি ভার্ব হচ্ছে 5টি। হ্যাঁ, তোমরা জানো অনেকেই বি ভার্ব হচ্ছে 5টি। কি কি সেগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে সবগুলো বি ভার্ব। ঠিক আছে। তো এর মধ্যে এই 3টা ব্যবহার করা হয় প্রেজেন্ট টেন্সে। সেগুলো কি কি? এম, ইজ, আর। আর 2টা ব্যবহার করা হয় পাস্ট টেন্সে, একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে ওয়ার। ঠিক আছে। তো তাহলে এই যে এখানে যে বিনটা ভার্বের পাস্ট পার্টিসিপল হলো, ঠিক আছে, এটা কিভাবে হলো? অর্থাৎ এই বিনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, তাহলে এর প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম কি? হ্যাঁ, আমি সেগুলো বলতেছি। এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে, যেমন এম যদি বলা হয় যে এম, এম এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তারপরে এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। তারপরে যদি বলা হয় যে ইজ, এটা ইজ হচ্ছে কি? প্রেজেন্ট ফর্ম। এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। তারপরে হচ্ছে আর, আর হচ্ছে এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ওয়ার, পাস্ট পার্টিসিপল এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়ার, পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। হ্যাঁ, অর্থাৎ আর, ওয়ার, বিন। আর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে ওয়ার হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এবং বিন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বুঝতে পারছো? সেই অর্থে এখানে বিন হয়েছে। হ্যাঁ, যেহেতু সেন্টেন্সটার মধ্যে দেখা যাচ্ছে যে ইভার রয়েছে, আর ইভার থাকলে সেই সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী করতে হবে? লিখতে হবে। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখলে অবশ্যই এখানে যে বি রয়েছে, হ্যাঁ, তো এইটার পাস্ট পার্টিসিপল করতে হবে হচ্ছে বিন। বুঝতে পারছো? তো তাহলে এইভাবে এটা হবে। এইভাবে যদি কোনো সেন্টেন্সে এগুলোর যে কোনো একটা থাকে, জাস্ট নাও, তারপরে যে ইভার, তারপরে ইয়েট, অলরেডি, হ্যাঁ, তারপরে রিসেন্টলি, লেটলি, এগুলোর যে কোনো একটা থাকে, তাহলে সেই বাক্যটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। আমি মনে করি তোমরা অবশ্যই বিষয়টি বুঝতে পারছো। তাহলে এবার আমরা পরের নিয়মটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এবার আমরা 3 নম্বর নিয়মটা আলোচনা করব। দেখো 3 নম্বর নিয়মটা এখানে। তো এখানে 3 নম্বর নিয়মটা হচ্ছে যে যদি কোনো সেন্টেন্সে রেগুলারলি, তারপরে অলওয়েজ, অফেন, জেনারেলি, সামটাইমস, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি ইত্যাদি থাকে, তাহলে উক্ত বাক্যটিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। হ্যাঁ, তাহলে কি? তাহলে এখানে দেখো আরেকবার পড়ি নিয়মটা, যে যদি কোনো সেন্টেন্সে রেগুলারলি, অর্থাৎ রেগুলারলি মানে কি? নিয়মিতভাবে, তারপরে অলওয়েজ, হ্যাঁ, অলওয়েজ, অলওয়েজ মানে কি? সর্বদা বা সবসময়, অফেন মানে প্রায়ই, তারপরে হচ্ছে জেনারেলি মানে সাধারণত, সামটাইমস মানে মাঝে মাঝে, ডেইলি মানে হচ্ছে প্রত্যহ, তারপরে এভরিডে মানে হচ্ছে প্রত্যেক দিন, তারপরে অকেশনালি মানে হচ্ছে যে মাঝে মাঝে, তারপরে ইউজুয়ালি মানে সচরাচর, নর্মালি মানে হচ্ছে যে সাধারণত ইত্যাদি থাকে। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সের মধ্যে এই শব্দগুলোর যে কোনো একটা থাকে, যে কোনো একটা যদি থাকে, তাহলে উক্ত বাক্যটিকে কী করতে হবে? যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ লিখতে হবে। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে, অথবা প্রেজেন্ট সিম্পল টেন্সেও লিখতে হবে। হ্যাঁ, তোমরা জানো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরেকটা অপর নাম হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, অথবা মানে সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট সিম্পল অথবা সিম্পল প্রেজেন্ট, দুইভাবেই বলা যায়। তো তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখতে হবে। হ্যাঁ, তো তাহলে এখানে এই এক্সাম্পলটা দেখো, এখানে আমি লিখেছি প্রথম এক্সাম্পলটি, যে হি অলওয়েজ স্লিপ ইন দ্য
মর্নিং, মানে সে সবসময় সকালবেলা ঘুমায়। তো তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি রয়েছে স্লিপ, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে স্লিপ যে ভার্বটি রয়েছে এই ভার্বটি প্রেজেন্ট ফর্ম অবস্থায় আছে। হ্যাঁ, ব্র্যাকেটে প্রত্যেকটা ভার্ব যখন থাকবে ব্র্যাকেটে তখন প্রেজেন্ট অবস্থায় থাকবে। হ্যাঁ, এখন হয়তো বা এটা কখনো পাস্ট ফর্ম করতে হবে বা কখনো পাস্ট পার্টিসিপল করতে হবে বা কখনো অন্য অবস্থায় করতে হবে, কিন্তু ভার্বটা ব্র্যাকেটে যখন থাকবে তখন প্রশ্নে সবসময় এটা প্রেজেন্ট অবস্থায় দেওয়া থাকবে। তো তাহলে এখানে স্লিপ যে ভার্বটি রয়েছে এটা প্রেজেন্ট ফর্ম। আবার নিয়ম হচ্ছে যে যদি কোনো সেন্টেন্সে অলওয়েজ থাকে তাহলে ওই বাক্যটিকে মানে হচ্ছে যে ওই বাক্যটিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে, তাহলে এই ভার্বটা প্রেজেন্ট অবস্থায় আছে, প্রেজেন্ট অবস্থায় থাকবে, অর্থাৎ স্লিপ এখানে স্লিপেই থাকবে। হ্যাঁ, এটা এটা এরকমই থাকবে, অর্থাৎ ভার্বের ফর্মটা চেঞ্জ হবে না। ঠিক আছে, কেন চেঞ্জ হবে না? যেহেতু অলওয়েজ রয়েছে সেন্টেন্সটির মধ্যে, আর অলওয়েজ থাকলে নিয়ম রয়েছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে, তাহলে অবশ্যই ভার্বটাকে প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে অবশ্যই ভার্বটাকে প্রেজেন্ট ফর্মে লিখতে হবে। হ্যাঁ, প্রেজেন্ট ফর্মে লিখতে হবে। তো এখানে ভার্বটা প্রেজেন্ট ফর্মে লিখতে হবে, কিন্তু আরও একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে কি, দেখো এখানে যে সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে হি রয়েছে, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, আবার ভার্বটি যখন কি থাকবে, প্রেজেন্ট ফর্মে থাকবে। হ্যাঁ, তখন তোমাদেরকে সেই ভার্বের সঙ্গে এস অথবা ইএস এর মধ্যে যেটা প্রয়োজনীয় সেটা যুক্ত করতে হবে। তাহলে এখানে এস যুক্ত হবে। হ্যাঁ, এস যুক্ত হবে, যেহেতু এর শেষে কনসোনেন্ট রয়েছে পি, এই জন্য শেষে এস যুক্ত হবে। ঠিক আছে, বুঝতে পারছো? এটাই। তো এখন পরের এক্সাম্পলটা দেখো। পরের এক্সাম্পলটা এখানে লেখা আছে যে আই টেক মাই ব্রেকফাস্ট অ্যাট 7 AM নর্মালি, যে আমি সাধারণত সকাল 7টায় আমার নাস্তা করি। তো এখানে দেখা যাচ্ছে যে টেক যে রয়েছে এখানে টেক, তো টেক হচ্ছে ভার্বের এখানে কি প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, প্রেজেন্ট ফর্ম আমি একটু আগেই বললাম যে ভার্বটা সবসময় কিন্তু প্রেজেন্ট অবস্থায় দেওয়া থাকবে। হ্যাঁ, তো তাহলে এখানে এটা কি হবে, এই মানে ভার্বটা দেখা যাচ্ছে এখানে টেক আছে, এখানে টেকেই হবে। হ্যাঁ, টেকেই হবে। কেন টেক হবে? তার কারণটা হচ্ছে এটা প্রেজেন্ট ফর্মে লিখতে হবে। কি জন্য প্রেজেন্ট ফর্মে লিখতে হবে? এই সেন্টেন্সটার মধ্যে দেখো এখানে নর্মালি আছে। হ্যাঁ, এখানে বলাই রয়েছে নিয়মটার মধ্যে যে যদি কোনো সেন্টেন্সে এই এখানে লেখা আছে যে নর্মালিও যদি থাকে, হ্যাঁ এগুলোর মধ্যে নর্মালি শব্দটাও আছে, তাহলে যদি নর্মালি থাকে তাহলে সেই বাক্যটাকে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কী করতে হবে, লিখতে হবে। হ্যাঁ, তাহলে অবশ্যই মেইন ভার্বটাকে প্রেজেন্ট ফর্মে লিখতে হবে। বুঝতে পারছো? তাহলে তোমরা মানে বুঝলা যে যদি কোনো সেন্টেন্সে এগুলো থাকে রেগুলারলি, অলওয়েজ, অফেন, জেনারেলি, সামটাইমস, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি ইত্যাদি থাকে, তাহলে ওই বাক্যটিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। হ্যাঁ, তো তাহলে আমি আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। তাহলে এবার আমরা 4 নম্বর নিয়মটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এবার আমরা 4 নম্বর নিয়মটা আলোচনা করব। একটু দেখো এখানে 4 নম্বর নিয়মটা। তো এখানে রয়েছে যে লেখা রয়েছে যে যদি কোনো সেন্টেন্সে নাও, তারপর হচ্ছে অ্যাট দিস মোমেন্ট, হ্যাঁ এগুলো থাকে তাহলে উক্ত সেন্টেন্সটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। তাহলে যদি কোনো সেন্টেন্সে নাও অথবা অ্যাট দিস মোমেন্ট থাকে, আমি এখানে লিখে রেখেছি, দেখো নাও এর বাংলা অর্থ কী সেটা লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। নাও মানে হচ্ছে এখন, তারপর হচ্ছে অ্যাট দিস মোমেন্ট মানে হচ্ছে এই মুহূর্তে। হ্যাঁ, তো তাহলে এগুলো যদি থাকে, যদি কোনো বাক্যের মধ্যে তোমরা এই দুইটার মধ্যে যে কোনো একটা খুঁজে পাও, নাও অথবা অ্যাট দিস মোমেন্ট যে কোনো একটা দেখতে পাও, তাহলে তোমাদেরকে ওই বাক্য ওই সেন্টেন্সটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার তোমরা জানো যে প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে এক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর, হ্যাঁ তারপরে হচ্ছে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়, তারপরে অবজেক্ট। এটি হচ্ছে স্ট্রাকচার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। তো তাহলে এখানে এক্সাম্পল দেখো, এখানে আমি লিখেছি যে মিনা রিড নাও, তাহলে এই সেন্টেন্সটার মধ্যে নাও রয়েছে, দেখো নাও। তাহলে নাও থাকলে অবশ্যই এই সেন্টেন্সটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। তো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখলে তাহলে এখানে ভার্বটার সাথে আইনজি যুক্ত করতে হবে। হ্যাঁ, তার আগে এই একটা এক্সিলারি ভার্ব নিতে হবে, এবং এক্সিলারি ভার্বটা নিতে হবে সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট হচ্ছে এখানে মিনা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটি, তাহলে এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এর সঙ্গে ইজ নিতে হবে। হ্যাঁ, ইজ নিতে হবে। তাহলে মিনা ইজ রিডিং নাও মানে হচ্ছে মিনা এখন পড়ছে। তাহলে
এটা এটা এভাবে হবে, হ্যাঁ, যে এখানে যেহেতু নাও রয়েছে তাহলে এই নাও থাকার কারণে তাহলে এখানে এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুযায়ী সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব নিয়ে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এখানে মিনা যেহেতু সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এরপরে ইজ বসবে, হ্যাঁ, আর এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। বুঝতে পারছো? তো এবার পরের ইয়েটা দেখো, সেন্টেন্সটা দেখো, দ্য বয়েজ প্লে ক্রিকেট অ্যাট দিস মোমেন্ট। হ্যাঁ, দ্য বয়েজ প্লে ক্রিকেট অ্যাট দিস মোমেন্ট, হ্যাঁ, যে বালকেরা এই মুহূর্তে ক্রিকেট খেলছে। তো তাহলে এখানে প্লে রয়েছে যে ভার্বটি, তাহলে এটা প্রেজেন্ট ফর্ম অবস্থায় রয়েছে। তো এখন আবার এখানে দেখো অ্যাট দিস মোমেন্ট রয়েছে, হ্যাঁ, অ্যাট দিস মোমেন্ট। তো তাহলে অ্যাট দিস মোমেন্ট থাকলে তাহলে অবশ্যই এই বাক্যটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখলে তো এখানে কি করতে হবে, যে এই ভার্বটাকে তো আইএনজি করতে হবে, তার আগে একটা অক্সিলারি ভার্ব নিতে হবে, হ্যাঁ, অক্সিলারি ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর এর মধ্যে যেটা এখানে প্রয়োজনীয় সেটা নিতে হবে। তাহলে এখানে বসাতে হবে অক্সিলারি ভার্ব হিসেবে আর। কেন বসাতে হবে আর? তার কারণটা হচ্ছে এখানে দেখো সাবজেক্টটা হচ্ছে এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে সাবজেক্টটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, হ্যাঁ, এটা সাবজেক্ট যখন থার্ড পারসন প্লুরাল নাম্বার হবে তখন তার পরে কি বসাতে হবে? আর বসাতে হবে। এই জন্য এখানে আর হয়েছে, হ্যাঁ, সেই জন্য এখানে আর হয়েছে। তো আমি আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। এবার আমরা 5 নম্বর নিয়মটা দেখব। আচ্ছা, এবার আমরা 5 নম্বর নিয়মটা আলোচনা করব। দেখো 5 নম্বর নিয়মটা এখানে আমি কি লিখেছি দেখো, যে যদি কোনো সেন্টেন্সে হ্যাভ স্ল্যাশ হ্যাজ স্ল্যাশ হ্যাড থাকে তাহলে উক্ত সেন্টেন্সটির মেইন ভার্বটিকে পাস্ট পার্টিসিপল ফর্মে লিখতে হবে, হ্যাঁ, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড এগুলোর যে কোনো একটি থাকে তাহলে এই মেইন ভার্বের ফর্মটাকে পাস্ট পার্টিসিপল ফর্মে লিখতে হবে। হ্যাঁ, তোমরা জানো যে যদি কোনো সেন্টেন্সে হ্যাভ হ্যাজার্ড থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয় কি কারণে? তার কারণটা হচ্ছে যে ওইটাকে পারফেক্ট টেন্সে রূপান্তরিত করার জন্য। হ্যাঁ, তাহলে আমরা উদাহরণ দেখি। তো এখানে দেখো যে এখানে আছে আই হ্যাভ হেল্প হিম, তাহলে এখানে দেখো এখানে হেল্প যে শব্দটা ওয়ার্ডটা রয়েছে এটা ভার্ব, তো এই মেইন ভার্ব, তো এই মেইন ভার্বটিকে কি করতে হবে? পাস্ট পার্টিসিপল ফর্মে লিখতে হবে, হ্যাঁ, পাস্ট পার্টিসিপল ফর্মে কি করতে হবে? লিখতে হবে, হ্যাঁ। তো কেন লিখতে হবে? তার কারণটা হচ্ছে এখানে হ্যাভ রয়েছে, হ্যাভের পরে যখন মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে তখন সেটা হয়ে যাবে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এই বাক্যটা হয়ে গেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো পরের উদাহরণটা দেখো, শি হ্যাজ ড্র এ পিকচার, হ্যাঁ, শি হ্যাজ ড্র এ পিকচার। তাহলে যেখানে ড্র যে ভার্বটি রয়েছে এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এটাকে কি করতে হবে? পাস্ট পার্টিসিপল করতে হবে। কেন? কারণটা হচ্ছে যে এর সামনে হ্যাজ রয়েছে, তাহলে হ্যাজের পরে যখন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে তখনও সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত হবে। বুঝতে পারছো? আচ্ছা, পরের সেন্টেন্সটা লক্ষ্য করো একটু এবার। তো এখানে লেখা রয়েছে যে হি হ্যাড ডু দ্য ওয়ার্ক, হ্যাঁ, হি হ্যাড ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে যে মেইন ভার্বটা রয়েছে এখানে ডু, হ্যাঁ, এটা মেইন ভার্ব। তো এখানে এই মেইন ভার্বটিকে কি করতে হবে? পাস্ট পার্টিসিপল করতে হবে। পাস্ট পার্টিসিপল করলে এখানে পাস্ট পার্টিসিপল হবে ডান, হ্যাঁ। তাহলে কেন এটা এরকম করা হলো? সামনে হ্যাড রয়েছে, হ্যাঁ, এই জন্য। সামনে কি রয়েছে? হ্যাড রয়েছে, হ্যাড একটা অক্সিলারি ভার্ব, তাহলে এই জন্য এই ডু যে মেইন ভার্বটি রয়েছে এটার পাস্ট পার্টিসিপল করে আমরা এখানে ডান করেছি। তাহলে এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট টেন্স। যখন হ্যাডের পরে যখন মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে তখন সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। আর যখন হ্যাভ অথবা হ্যাজ এরপরে যখন মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, হ্যাঁ, তখন সেটা হয়ে যাবে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ। তো আমি আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। তা আজকে আমরা যে 5টা নিয়ম আলোচনা করলাম, তো এই 5টা নিয়ম তোমরা বাসায় ভালো করে তোমরা অনুশীলন করো, হ্যাঁ, তোমরা ভালো করে এগুলো পড়তে থাকো। তো আগামী ক্লাসে বাকি যে নিয়মগুলো রয়েছে এগুলো নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।